বিসমিল্লাহির উপস্থিত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। বাস্তবতা যেটা যে আজকের যে পরিস্থিতিতে আমরা এই অনলাইন কার্যক্রম শুরু করেছি সেই আমাদের সেই একটা মহামারী আমাদের দেশ সহ সারা বিশ্বে যে একটা থাবা দিয়েছে তা অচিরে যে শেষ হয়ে যাচ্ছে না সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। সুতরাং এটাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে, এটাকে সাথে নিয়েই চলতে হবে, এটাকে মানিয়ে নিয়েই চলতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি অস্তিত্ববাদের একটা কথা যদি আমরা বলি যে চার্লস ডারউইন বলেছিলেন সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, পৃথিবীতে যোগ্যতমরাই টিকে থাকে, যারা যোগ্য তারাই টিকে থাকবে, যারা অযোগ্য তারা হারিয়ে যাবে। ঠিক তেমনই এই করোনা মহামারীতে এটা কিন্তু একটা যোগ্যতার বিষয়, তাই না? যেমন করোনা কয়েকজনের হলো, তার মধ্যে কিন্তু সবাই মৃত্যুবরণ করছে না, হয়তো 2-1 জন মৃত্যুবরণ করছি, বা 3-4 জন, 100-তে 3-4 জন বা 5-6 জন মৃত্যুবরণ করছে। তার মানে তাদের যে দৈহিক কাঠামো, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা দুর্বল, এই জন্য তারা মৃত্যুবরণ করছে, বা তারা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরের যে স্বাভাবিক কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হয়েছে, সেটা এক ধরনের অযোগ্যতা। করোনায় আক্রান্ত হওয়াটাও কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অযোগ্যতা। কারণ আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করি, আশা করা যায় এ ধরনের বিপদ আমাদের ঘটবে না। তো যাই হোক, আমরা অ্যানালিটিক ফিলসফি বা বিশ্লেষণী দর্শন নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে। যে বিশ্লেষণী দর্শনের মূল কথা ছিল যে দর্শনের মূল কাজই হচ্ছে ভাষার বিশ্লেষণ। ভাষার বিশ্লেষণটাই দর্শনের প্রধান এবং একমাত্র কাজ। তারা বলেছে যে যার বিশ্লেষণ করা যায় না, যাকে বিশ্লেষণ করা যায় না, সেই ধরনের টপিক, সেই ধরনের বিষয়বস্তু দর্শনে অবাঞ্ছিত। ঠিক যেমন আমরা অধিবিদ্যার যেসব আলোচনা আমাদের মধ্যে প্রচলিত, ঈশ্বর সম্পর্কিত কথাবার্তা, আত্মা সম্পর্কিত কথাবার্তা, এর কিন্তু বিশ্লেষণ করা সম্ভব নয়। সুতরাং এই আলোচনা বা এই কথাবার্তা দর্শনের স্থান পাওয়ার যোগ্য নয়। আমরা দর্শনের যদি সেই হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি সেটা বিবেচনা করি, তাহলে দেখব যে এক একটা যুগে এসে দর্শনের চিন্তাধারা, এক একটা যুগে দর্শনের প্রসিডিউর, দর্শনের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু দেখি আমাদেরও কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। যেমন আমাদের পোশাক আশাকের ট্রেন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা একটা সময় আমরা লক্ষ্য করেছি যে মানুষ খুব একেবারে ন্যারো প্যান্ট পরতো, জিন্স প্যান্ট একেবারে মানে চামড়ার সাথে লেগে থাকতো। তারপর আসলো আবার একটু লুজ ফিটিং, একটু লুজ পরা শুরু করলো। এর আগেও কিন্তু 90s কিন্তু লুজ ফিটিং ছিল, কারণ আমরা বিভিন্ন সিনেমাতে যদি আমরা দেখবো যে নায়করা কিন্তু এই ধরনের প্যান্ট পরেছে। আবার বর্তমান সময়ে কিন্তু আবার সেই ন্যারো শেপটা চলে আসছে। তো ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের ফ্যাশন চেঞ্জ হচ্ছে। ঠিক তেমনই দর্শনেরও কিন্তু একটা ফ্যাশন রয়েছে। প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ডিসিপ্লিনেরও কিন্তু একটা ট্রেন্ড রয়েছে, একটা ফ্যাশন রয়েছে। সেই ফ্যাশনটা কিন্তু
দিন দিন সেই ফ্যাশনটা বদলে যায়, হ্যাঁ, ডে বাই ডে সেটার একটা পরিবর্তন ঘটে, সেটা একটা রিফর্ম আসে, সেটার একটা একটা সংযোজন, একটা বিয়োজন, হ্যাঁ, একটা সমন্বয় প্রয়োজন হয়। ঠিক তেমনই আধুনিক যুগে যেই দর্শনটা ছিল সেখান থেকে একটা বড় এপিস্টেমোলজিক্যাল একটা চেঞ্জ আসে সমকালীন পাশ্চাত্য দর্শনে। সমকালীন পাশ্চাত্য দর্শনের যেখানে বিজ্ঞান মনস্কতা, যেখানে বিজ্ঞানের প্রতি অতিরিক্ত ঝোঁক, গণিতের প্রতি অতিরিক্ত ঝোঁক আমরা লক্ষ্য করি, তাদের এর প্রতি একটা টান ছিল এবং তারা চিন্তা করেছে যে দর্শনটাও বিজ্ঞানের মতো অ্যাকুরেট হওয়া উচিত। হ্যাঁ, এক একজন এক কথা বলে যাচ্ছে, যার যা মন চায় বলে যাচ্ছে, সব কিছুই আমরা ক্রিটিক্যালি নেওয়ার চেষ্টা করছি, বা একেবারে অযৌক্তিক, যেটা এই বর্তমান সময়ে এসে একেবারে অযৌক্তিক কিছু কথাবার্তা, কিছু আলোচনা এখানে প্রচলিত, সেই প্রচলিত আলোচনাগুলোকে তারা প্রত্যাহার করার চেষ্টা করেছেন, বা সেই প্রচলিত আলোচনাগুলোকে দর্শন থেকে বিতাড়ন করার বা বিতাড়িত করার একটা প্রচেষ্টা, একটা প্রয়াস আমরা লক্ষ্য করি। তো অ্যানালাইটিক ফিলসফির যে তিনটি ধারা, একটি হচ্ছে কেমব্রিজ আন্দোলন, একটা যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং একটি সাধারণ ভাষা দর্শন। তিনটি ধারা, আবার আমি নামগুলো বলছি: কেমব্রিজ আন্দোলন, যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং সাধারণ ভাষা দর্শন। তো কেমব্রিজ আন্দোলন সেটা হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেখানকার কিছু প্রমিনেন্ট প্রফেসর, বড় বড় অধ্যাপক, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের উদ্দেশ্য কী ছিল? যে দর্শনে নতুন পদ্ধতির সন্নিবেশ করতে। দর্শন আসলে যেরকমভাবে আছে তাদের কাছে পছন্দ হয়নি, যে না, আসলে দর্শন ঠিক এরকম হওয়া উচিত নয়। তারা একটা নতুন পদ্ধতি, একটা নতুন সিস্টেম, একটা নতুন পদ্ধতি প্রচলন করার বা একটা সন্নিবেশ করার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে দর্শনের যে কাজ, সেটা আসলে তত্ত্বের আলোচনা নয়, দর্শনের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। একটা টার্ম, একটা দুর্বোধ্য ভাষা বা ভাষা, সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে দর্শনের কাজ। সেখানে তত্ত্বের আলোচনা নয়, তাত্ত্বিক আলোচনা নয়। হ্যাঁ, এই যে আন্দোলনটা, সেটা মূলত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনের সাথে পরবর্তী মুর ও রাসেলের সাথে যুক্ত হন লুডভিগ উইটগেনস্টাইন। হ্যাঁ, আমরা জানি যে লুডভিগ উইটগেনস্টাইন বিখ্যাত একজন অ্যানালাইটিক ফিলসফার, যিনি ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস লিখেছেন, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস লিখেছেন। তার দুটি গ্রন্থ, ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস এবং ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস। হ্যাঁ, এই ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাসকে বলা হয় অ্যানালিটিক ফিলসফির বাইবেল, মানে একেবারে প্রধান বিষয়বস্তু। অ্যানালিটিক ফিলসফির যে মূল আলোচ্যসূচি বা মূল কথাবার্তা, মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু বা সেটাকে সমর্থন করে অত্যন্ত শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন হচ্ছে এই ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস। এবং মুর ব্রিটিশ ভাববাদীদের বিরুদ্ধাচারণ করেন, যে ব্রিটিশ আইডিয়ালিজম যেটা ছিল সেটার বিরুদ্ধাচারণ করেন, এবং এই বিরুদ্ধাচারণ করে তিনি দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজম নামে একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটির নাম হচ্ছে দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজম, মানে হচ্ছে আইডিয়ালিজমের খণ্ডন বা ভাববাদের খণ্ডন। হ্যাঁ, তিনি দর্শনের গুরুগম্ভীর যে ভাব, গুরুগম্ভীর যে ভাষা, আত্মা, সত্তা, অমরত্ব, তারপরে এই ধরনের কথাবার্তাগুলোকে তিনি প্রতিবাদ করেন, এবং তিনি মনে করেন যে ভাষার বিশ্লেষণের মাধ্যমে শব্দের ধারণা এবং অর্থ নির্ণয় করা, এটাই হচ্ছে দর্শনের প্রধান এবং একমাত্র কাজ হওয়া উচিত। সব দার্শনিক আলোচনার পূর্বে প্রয়োজন ভাষার বিশ্লেষণ। যে কোনো দার্শনিক আলোচনার পূর্বে ভাষার বিশ্লেষণ প্রয়োজন। হ্যাঁ,
তিনি ভাষার সমস্যা ও দর্শনের সমস্যাকে এক করে ফেলেন। এটাকে ওনার একটা দুর্বলতা হিসেবে দেখা যায়, যে তিনি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজের যে সমস্যাগুলো রয়েছে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কথাবার্তাগুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজের আলোচনা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কথাবার্তা, সেটাকে তিনি দর্শনের আলোচনার সাথে গুলিয়ে ফেলেন। এবং এই দুটো জিনিসের যে একটা পার্থক্য রয়েছে, সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, সেটাকে তিনি অস্বীকার করার চেষ্টা করেছেন। এবং তিনি ঠিক ভাষার সমস্যা এবং তিনি দর্শনের সমস্যাকে একত্র করে ফেলেন। এর মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটাকে তিনি অস্বীকার বা সেটাকে তিনি অবজ্ঞা করার একটা প্রচেষ্টা তিনি করেন। এটা হচ্ছে কেমব্রিজ আন্দোলনের কথা, যে কেমব্রিজ আন্দোলন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি দার্শনিক আন্দোলন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আজকের বর্তমান সময়ে আমাদের শিক্ষক সমাজ বা আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে জ্ঞান পরিচর্চার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো আর সেখানকার পরিকাঠামো কিন্তু একরকম ছিল না। সেখানে একটা জ্ঞানতাত্ত্বিক প্রতিযোগিতা ছিল, একটা জ্ঞানতাত্ত্বিক একটা কম্পিটিশন ছিল, সেখানে জ্ঞানের চর্চা ছিল। এখন কিন্তু আর জ্ঞানের চর্চা নেই। হ্যাঁ, এখন কিন্তু জ্ঞানের চর্চা হয় না। এখন যেটা হয় সেটা হচ্ছে নোংরামি। আমি আমার মাদার ইনস্টিটিউশন ঢাকা ইউনিভার্সিটিতে আমি দেখেছি, সেখানে যে সেমিনারগুলো হয়, সেই সেমিনারে আমি একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। আমার এখনও মনে আছে যে সৌমিত্র শেখর স্যার, তিনি আত্মার উপর একটি পর্যালোচনা পেশ করেন আমাদের সামনে সেমিনারে। পরবর্তীতে এসে আমার এক শিক্ষক, আমার স্যার, হ্যাঁ, এম এ মোহিত প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, তিনি তার আলোচনার প্রত্যেকটি পয়েন্টকে এমনভাবে সমালোচনা করেন যে শুনলে মনে হবে যে সৌমিত্র শেখর স্যার যে কোনো সময় তার মাথায় একটা আঘাত করতে পারে। কিন্তু সেখানে কিন্তু সেরকম পরিবেশ তৈরি হয়নি। এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক প্রতিযোগিতা, এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক আলোচনা। হ্যাঁ, সেখানে কিন্তু এরকম পরিবেশ তৈরি হয় না। কিন্তু বর্তমান আমরা কিন্তু সেই জ্ঞানের চর্চা বা জ্ঞানতাত্ত্বিক যে প্রতিযোগিতা, সেটা আমরা লক্ষ্য করি না। একটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা জাতিকে পথ দেখায়, একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা জাতিকে পথ দেখায়। জাতির সংকটকালীন মুহূর্তে তারা জেগে ওঠে, তারা জাতিকে একটা সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বর্তমান সময়ে আমাদের ছাত্রদের মধ্যে, আমাদের শিক্ষকদের মধ্যে সেই স্পিড, সেই প্রেরণা, হ্যাঁ, সেই উৎসাহ কিন্তু ক্রমেই হারিয়ে যাচ্ছে, ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই স্পিড কিন্তু আর আমরা তাদের মধ্যে লক্ষ্য করি না। কিন্তু একটা সময় কিন্তু এরকম পরিবেশটা ছিল, কিন্তু সেটা এখন আর নাই। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে সাধারণ ভাষা দর্শন। হ্যাঁ, সাধারণ ভাষা দর্শন মূলত অক্সফোর্ড আন্দোলন ও ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি ইতিপূর্বে বলেছি যে লুডভিগ উইটগেনস্টাইন তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন, একটা ট্রাক্টাটাস লজিকি ফিলোসফিকাস, একটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। ঠিক এখানে ট্রাক্টাটাসটা যেমন কেমব্রিজ আন্দোলনের পক্ষে একটা জোরালো ভূমিকা পালন করেছে, ঠিক ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন কিন্তু অক্সফোর্ড আন্দোলন বা সাধারণ ভাষা দর্শন আমরা যেটাকে বলছি, এটা কিন্তু অক্সফোর্ড আন্দোলনের কথা বলছি, যে অক্সফোর্ড আন্দোলন বা সাধারণ ভাষা দর্শনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হ্যাঁ, তো এখানে ট্রাক্টাটাস এবং ইনভেস্টিগেশনসের মধ্যে একটা মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করি। ট্রাক্টাটাস হচ্ছে এখানে
বলা হচ্ছে যে ভাষাকে বাস্তব জ্ঞানের চিত্র হতে হবে, তবেই তা অর্থপূর্ণ হবে। আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের বাস্তব যে জ্ঞান সেটার চিত্র হতে হবে। ঠিক যেমন এখানে উদাহরণ দিয়ে বলা যায় যে আমি যদি এখন বলি যে আমাদের একটা রাশিয়ান ভল্লুক এবং একটি আমেরিকান সিংহ তোমার বেডরুমে খেলা করছে। হ্যাঁ, তাহলে তার আমাদের বেডরুমে খেলা করছে, এই কথাটা বলার সাথে সাথে আমাদের কিন্তু একটা চিত্র ফুটে উঠবে। তাহলে এই কথাটা বলার সাথে সাথে কিন্তু আমাদের মনে কিন্তু একটা সচিত্র একটা অবস্থা আমাদের মধ্যে চলে আসবে, যে আমরা চিন্তা করতেছি যে হ্যাঁ সত্যি সত্যি যখনই আমি এই কথাটা বললাম সাথে সাথে কিন্তু আমি আমার বেডরুমে চলে যাচ্ছি, বা তোমরা তোমাদের বেডরুমে চলে যাচ্ছ। হ্যাঁ, আমার বেডরুমে একটা ভল্লুক, একটা সিংহ দাঁড়িয়ে আছে, যারা খেলা করছে বা ঝগড়া করছে। তো আমি যখনই এই ধরনের কথাটা বলছি, তার প্রত্যেকটা কথার কিন্তু এরকম অর্থপূর্ণতা বা একটা চিত্রপূর্ণ অবস্থান থাকতে হবে। যেমন আমি যদি বলছি যে আজকে অমুক জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে কিন্তু তুমি একটা বাসের কল্পনা করছো, একজন মানুষের কল্পনা করছো, বা একটা ট্রাকের কল্পনা করছো। তুমি কিন্তু একটা চিত্র এঁকে ফেলছো, যে তখন অ্যাক্সিডেন্টের অবস্থা দেখে ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে এরকম না, ঠিক এরকম না। তাহলে ভাষাকে বাস্তব জ্ঞানের চিত্র হতে হবে, তবেই ভাষা অর্থপূর্ণ। যদি বাস্তব জ্ঞানের যদি চিত্র না হয়, আমাদের যে বাস্তব জ্ঞান সেটার যদি চিত্র না হতে পারে, তাহলে ভাষাকে অর্থপূর্ণ বলা যাবে না। এটা ছিল ট্রাক্টাটাসের প্রধান বিষয়বস্তু। সেখানে যে থিওরিটা নিয়ে অত্যন্ত খুবই বেশি আলোচিত একটা থিওরি, সেটা হচ্ছে পিকচার থিওরি। সেই পিকচার থিওরির কথাটাও ঠিক এমনই। এরপর ইনভেস্টিগেশনসে এসে কিন্তু লুডভিগ উইটগেনস্টাইন তিনি তার যে পুরাতন যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে বের হয়ে একটু নতুন করে একটু রিল্যাক্স করে দিলেন বিষয়টাকে, একটু ছাড় দিয়ে তিনি তার নতুন থিওরিকে প্রচলন করার চেষ্টা করেন, এবং তিনি ভাষাকে একটু স্বাধীনতা দেওয়ার চেষ্টা করলেন। এবং তিনি বলছেন যে বচনের অর্থ হচ্ছে প্রয়োগের উপর, যে আমাদের যে স্টেটমেন্ট, আমাদের যে বচন, সেটার অর্থ প্রয়োগের উপর। ভাষার ব্যবহার সুনির্দিষ্ট নয়, তাই তা প্রয়োগের উপর নির্ভর করে। ভাষার ব্যবহার এক একটা কথা এক এক জায়গায় ব্যবহৃত হতে পারে, তবে তা প্রয়োগের উপর নির্ভর করে। স্থায়ী বাস্তবতার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা ঠিক সব সময় আমি যেমন বললাম যে রাস্তায় গাড়ি চলছে, তাহলে এখন কি গাড়ি চলছে? একজন কল্পনা করলো ট্রাক চলছে, একজন চিন্তা করলো বাস চলছে, একজন চিন্তা করলো প্রাইভেট কার চলছে। তাহলে সেটা কিন্তু স্থায়ী বাস্তবতার প্রয়োজন নেই। তাহলে সেটা হবে প্রয়োগের উপর। ভাষার ব্যবহার সুনির্দিষ্ট নয়, তা তার প্রয়োগের উপর নির্ভর করে। সুনির্দিষ্ট ব্যবহার ভাষাতে নেই। তো নেক্সট ক্লাসে আবার আলোচনা করা হবে। হ্যাঁ, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা, যে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, আমাদের যে একটা ছোট্ট প্রচেষ্টা এই ক্লাসের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি, বা এখানে আমরা একটা চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ, সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি তোমাদের সক্রিয় অংশগ্রহণ সেখানে না থাকে। তো সেই জন্য তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করো, সবাই ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও যে কলেজের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, হ্যাঁ, ক্লাসগুলো দেখানো হচ্ছে। সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো, বা অনেক সময় আমি ফেসবুক গ্রুপেও এই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকেও তোমরা ক্লাসগুলো ইউটিউবে যেয়ে তোমরা দেখতে পারো। এটা কিন্তু তোমাদের সামনে যে হয়তো বা কলেজ খুললে দেখবে পরীক্ষা ছাড়া আর কিছু চোখে দেখবে না। সুতরাং সেই পরীক্ষার জন্য যেমন আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক তেমনই আমাদের পড়াশোনাকেও
কন্টিনিউ করতে হবে, চালিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আমরা বড় একটা ক্ষতির সম্মুখীন হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যারা অংশগ্রহণ করলে, যারা ক্লাসটি ভিডিওটি দেখলে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।